শুরু করছি ক্লাস 7-এর জিওগ্রাফি ক্লাস। তোমাদের আজকে ইউরোপ নিয়ে একটু আলোচনা করব। ইউরোপ মহাদেশ, হ্যাঁ, ইউরোপ মহাদেশের ইতিহাস এবং ভূগোল দুটোই আলোচনা হবে, ঠিক আছে। এবার দেখো, প্রথমে আমাদের দেখতে হবে ইউরোপ মহাদেশের ম্যাপটা ভালো করে দেখতে হবে। এই যে দেখো, একটু দেখার চেষ্টা করে দেখো, এই হচ্ছে ইউরোপ মহাদেশ, হ্যাঁ, ইউরোপ মহাদেশ। এবার দেখো, ইউরোপ মহাদেশের কিন্তু উত্তর, পশ্চিম এবং দক্ষিণ তিনটেই কি হচ্ছে বিভিন্ন রকম সাগরগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবার কি কি সাগরগুলো আছে আমরা দেখতে হবে। দেখো, এইদিকে দেখো, ব্যারেন্টস সাগর, বাল্টিক সাগর, উত্তর সাগর, এগুলো সব উত্তর দিকে। পশ্চিম দিকে আছে দেখো বিস্কে সাগর, উপসাগর, হ্যাঁ। তারপরে দক্ষিণ দিকে আছে কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগর। এই হচ্ছে দেখো ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে অনেক নদ নদী দেখতে পাচ্ছি আমরা, ওগুলো পরে আসবো। তাহলে আমরা দেখবো যেটা, যে ইউরোপ মহাদেশের তোমাদের বইয়ের টেক্সট বুকে একটা ফ্রন্ট পেজে আছে না, যে কি কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এখানে। আইফেল টাওয়ার আছে, ইউরোপ ভীষণ সমৃদ্ধশালী, এখানে আল্পস পর্বতমালা আছে, পিসারের মিনার আছে, পিসার মিনার, আর এইখানেই প্রথম শিল্প বিপ্লব সাধিত হয়েছিল। এবং আর কি কি বলেছে ইউরোপ সম্পর্কে, যে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, প্রযুক্তি, গবেষণার মতো অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ। আচ্ছা, ষোড়শ শতাব্দীতে এই মহাদেশে উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণেই কিন্তু পৃথিবীর অজানা অচেনা অনেক দেশ মহাদেশের সন্ধান পাওয়া যায়। শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ হয়েছিল এই মহাদেশেই কিন্তু প্রথম হয়েছিল। এই মহাদেশের বেশ কিছু দেশ কি কি, যেমন ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স সারা পৃথিবীতে বাণিজ্যের জন্য অভিযান করেছিল, হ্যাঁ, কিছু দেশ। ফলে এক সময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলোর উপনিবেশ ছিল। মানে এই যে দেশ ইউরোপ অন্যান্য দেশে গিয়ে কিন্তু তার আধিপত্য স্থাপন করেছিল। আচ্ছা, এবার দেখো ইউরোপ মহাদেশটা, তাহলে আমরা ইউরোপ মহাদেশের মোটামুটি আয়তনটা দেখতে হবে, হ্যাঁ। অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান পড়লে পরেও খুব বেশি মুখস্থ করার দরকার নেই, শুধু দেখবে। আচ্ছা, এবার তাহলে আমরা ইউরোপ মহাদেশ সম্পর্কে একটু লিখি, যে ইউরোপ মহাদেশের আয়তন কত। আয়তন 1,09,00,000 বর্গ কিলোমিটার। 1,09,00,000 বর্গ কিমি। আচ্ছা, তাহলে দেখো, এই যে ইউরোপ মহাদেশে টোটাল কতটা দেশ আছে? 56টা দেশ আছে। বিখ্যাত নানা রকম যে দেশগুলোর নাম আছে, যেমন হচ্ছে তোমার কিছু কিছু মহাদেশগুলোর মধ্যে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স, স্পেন, হ্যাঁ, এগুলো যেমন আয়তনে বিশাল, তেমনি ছোট ছোট কিছু দেশও আছে, যেমন লিখটেনস্টাইন আর ভ্যাটিকান সিটি আয়তনে খুবই ছোট। আচ্ছা, এবার দেখো, তাহলে কি কি বললাম, এই দেশগুলোর প্রত্যেকটা তোমরা ম্যাপ দেখে বের করে নেবে, হ্যাঁ। ম্যাপটাকে খুব ভালো করে দেখতে হবে, দেখলে পরেই বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো যে দেশের সংখ্যাটা কটা বললাম, 56টি দেশের সংখ্যা। দেশের সংখ্যা 56টি দেশ হচ্ছে এই ইউরোপ মহাদেশে আছে। আচ্ছা, এবার পূর্বে আছে এই যে ইউরোপ মহাদেশে পূর্ব দিকে আছে এশিয়া, কাস্পিয়ান সাগর। তোমরা দেখলে যে ইউরোপ মহাদেশে পূর্ব দিকে কিন্তু আছে এশিয়া আছে এবং কি আছে, কাস্পিয়ান সাগর। বইয়ের একটা ম্যাপ আছে, হ্যাঁ, বইয়ের মধ্যে একটা ম্যাপ আছে, সেটা পর্বত মানে বিভিন্ন রকম ভূমিরূপগুলোকে নির্দেশ করছে। সেই ম্যাপটাও ভালো করে দেখবে, এবং বইয়ের দেখবে যে ইউরোপ মহাদেশের সামনে ইউরোপের যে রাজনৈতিক ম্যাপটা আছে সেই ম্যাপটাকেও ভালো করে
দেখতে হবে। প্রত্যেকটা দেশ যতগুলো থাকবে দেখবে যে রাশিয়ার কিছুটা পোর্শন এশিয়াতে গেছে, হ্যাঁ, রাশিয়ার কিছুটা পোর্শন প্রায় কত হবে 1,31,19,582 বর্গ কিলোমিটার আমি দেখলাম যে এশিয়া অবস্থিত, আর বাকি অংশটা কিছু অংশ আছে ইউরোপে অবস্থিত। এবার এশিয়া এই যে ইউরোপ মহাদেশের পুরো ম্যাপগুলো আমাদের দেখতে হবে। এই দেখো বিস্কিয় উপসাগর, হ্যাঁ, বিস্কিয় উপসাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, ডেনমার্ক, হ্যাঁ, ডেনমার্ক হচ্ছে দ্বীপপুঞ্জ, এই সমস্তগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। ইউরোপের মহাদেশের চতুষ্পার্শ্বে মানে চারদিকে চতুষ্পার্শ্বে যে কী কী মহাসাগর আছে, কী কী সাগর আছে, কী কী উপসাগর আছে, এগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, নেক্সট যেটা দেখতে হবে যে ইউরোপ মহাদেশের কী কী গুরুত্বপূর্ণ ভূমিরূপগুলো কী কী আছে। ইউরোপ মহাদেশে ভূমিরূপ, আচ্ছা তাহলে দেখো যে ইউরোপ মহাদেশে উত্তর গোলার্ধ স্থলভাগের একদম কেন্দ্রস্থলে এই যে ইউরোপ মহাদেশটা সমৃদ্ধির কারণ তোমাদের আছে যে ইউরোপ মহাদেশটা কেন এত সমৃদ্ধশালী। কি বলেছে এখানে, জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে শিল্প বাণিজ্য সংস্কৃতি সব দিক থেকে কিন্তু একটা সমৃদ্ধশালী মহাদেশ। কারণটা কি, অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে উত্তর গোলার্ধের এই মহাদেশটি একদম উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থিত। অবস্থানটা দেখলেই বুঝতে পারা যাবে। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন আসতেই পারে যে ইউরোপ মহাদেশে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ। এক নম্বর তাহলে কি হবে, উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান। স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান। স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান হলে কি সুবিধা হবে, যে কেন্দ্রস্থলে যদি অবস্থান হয় প্রত্যেকটা মহাদেশের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। তার ফলে সহজে যোগাযোগ স্থাপন করার ফলে কী হবে, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে 3 দিকে জলভাগ। হ্যাঁ, 3 দিকে জলভাগ। 3 দিকে জলভাগ হলে পরে সেই একই অবস্থা যে নাতিশীতোষ্ণ জলবায়ু যেমন হবে, সমভাবাপন্ন একটা জলবায়ু যেমন বিরাজ করবে। নাতিশীতোষ্ণ জলবায়ু হবে, অধিবাসীরা অধিক পরিশ্রমী হবে, কর্মঠ হবে। তার অধিবাসীরা যদি প্রচণ্ড হারে পরিশ্রমী হয়, কর্মঠ হয় এবং জলবায়ু নাতিশীতোষ্ণ হওয়ার কারণে এখানে যথেষ্ট ইউরোপ মহাদেশে সমৃদ্ধশালী হতে বাধ্য। আচ্ছা, এইখানে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত আর উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত থাকে। উষ্ণ উপসাগরীয় স্রোত, এবার উষ্ণ উপসাগরীয় স্রোত বলতে কি বুঝতে পারছো তোমরা, যে সমুদ্রের উপরে অনেকগুলো স্রোত বিরাজমান। হ্যাঁ, প্রত্যেকটা এক একটা মহাসাগরে এক এক রকমের এক এক নামের অনেকগুলো করে স্রোত থাকে। কিছু স্রোত উষ্ণ থাকে আর কিছু স্রোত শীতল থাকে। যেমন তোমরা বায়ুপ্রবাহগুলো দেখেছো, বায়ুপ্রবাহ তোমাদের ক্লাস 8-এ ভালো মতো ডিটেলসে আছে। হ্যাঁ, যে কিছু উপসাগরীয় স্রোত বলতেই মনে পড়ছে যে কিছু তাহলে সমুদ্রে যে সমস্ত পৃথিবীর যে সমস্ত জায়গার উপর দিয়ে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে সেই সমস্ত, এখানে মনে হয় নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে, তাহলে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র থাকার কারণে সেখানকার জলে কী হবে, সেখানকার স্রোতটা উষ্ণ হবে। যত মেরু অঞ্চলের দিকে যাবে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যাবে, তত সূর্য তির্যকভাবে পতিত হবে এবং সূর্য তির্যকভাবে পতিত হলে সেখানে আস্তে আস্তে শীতল স্রোত সৃষ্টি হবে। তাহলে এক এক জায়গায় ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ স্রোত, আরও মেরু অঞ্চলের দিকে যখন যাবে তখন শীতল স্রোত সৃষ্টি হবে। সেই কারণেই বলছি যে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত, এখানে উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত থাকে।
বন্দরগুলো যদি বরফমুক্ত না থাকে তাহলে কিন্তু বাণিজ্য করার জন্য জাহাজগুলো আসতে পারবে না। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থায় একটা বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সেই কারণে এখানে উষ্ণ উপসাগরীয় স্রোতের উপস্থিতি থাকার জন্য এই বন্দরগুলো বরফমুক্ত থাকে, যার ফলে সহজে ব্যবসা বাণিজ্য করা যায়। আচ্ছা, এবার এইখানে একটা খুব সুন্দর বনভূমি, রাশিয়ার টুইকা বনভূমি যেটাকে বলা হয়, যে একটা সরল বর্গীয় বনভূমির একটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে, যে এই যে নরম কাঠ থেকে প্রচুর পরিমাণে কাগজ তৈরি করা হয়, মানে এটাও একটা ইউরোপের কিন্তু সমৃদ্ধর কারণ, সরল বর্গীয় বনভূমির অস্তিত্ব। ইউরোপ মহাদেশে হ্যাঁ একটা বিশাল বড় অংশ জুড়ে এই সরলবর্গীয় বনভূমির অস্তিত্ব দেখতে পাওয়া যায়। এখানকার নরম কাঠ থেকে কাগজের মণ্ড তৈরি করা হয়, কাষ্ঠশিল্প ব্যবহৃত হয়, বিভিন্ন রকম যে মৎস্যশিল্প, যে ট্রলার থেকে শুরু করে ট্রলি, হ্যাঁ, নানা রকম আসবাবপত্র, দেশলাই, প্যাকিং বাক্স, এই সমস্ত কিন্তু সরলবর্গীয় বনভূমির কাঠের উপর ডিপেন্ড করে। সে কারণে এখানেও কিন্তু ইউরোপীয় মহাদেশ একটা সমৃদ্ধ হওয়ার জন্য এটাও একটা কারণ। আচ্ছা, এখানে আর কি রয়েছে? খনিজ সম্পদের প্রচুর পরিমাণে প্রাচুর্য রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ রয়েছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য হ্যাঁ গড়ে ওঠার ফলে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি একটা শিল্পোন্নত মহাদেশ। আচ্ছা, সমস্ত রকমের কিছু প্রাচুর্য রয়েছে, খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ ব্যবস্থা। উন্নত যোগাযোগ ব্যবস্থা কেন হবে? কারণ একে এটা উত্তর গোলার্ধের কেন্দ্রস্থলে অবস্থিত, দ্বিতীয়ত উত্তর, পশ্চিম এবং দক্ষিণ দিক জলভাগ দ্বারা বেষ্টিত, সে কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত। হ্যাঁ, ব্যবস্থা। আচ্ছা, এখানে বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ করা হয়, উন্নত কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি, খাদ্যশস্য ও পশুপালনের মতো কাজগুলো করা হয়ে গিয়ে থাকে। এই কারণে ইউরোপ মহাদেশটা এত সমৃদ্ধশালী মহাদেশ। আচ্ছা, এই গেল ইউরোপ মহাদেশের সম্পর্কে বিবরণ, ইউরোপ মহাদেশের সমৃদ্ধর কারণ, ইউরোপ মহাদেশের কটি দেশ আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এত অবধি গেল। এরপরে নেক্সট আমরা ইউরোপ মহাদেশে এক প্রাকৃতিক পরিবেশটা শুরু করব।